ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের হাওয়া বইছে। এই হাওয়ার আনন্দ উত্তাপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ক্যাম্পাসের প্রতিটি কোণায়। এই ভিপি কে হবে, জিএস কে হবে, ছাত্র হল সংসদে কে আসবে, এগুলা নিয়ে চরম উত্তেজনা চলছে। অনেক আলোচনা সমালোচনা চলছে। ভোটের হিসাব নিকাশ নিয়ে নানান আলাপ আলোচনা চায়ের কাপে ঝড় উঠছে। এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন জিএস প্রার্থী, যিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হচ্ছেন আল সাদি ভুঁইয়া। সাদি, আপনি আপনি প্রচারণা চালাচ্ছেন, আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, হলে যাচ্ছেন। এই ব্যস্ত সময়ে আপনি আসলে সময় দিয়েছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপনাকে। সাদি, এর আগেও গত যে ডাকসু ইলেকশন হয়েছে সেখানে হল সংসদ নির্বাচনে সূর্য সেন হল থেকে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সাদির ইতিমধ্যেই জমানো কিছু ভোট রয়েছে, যদিও এর মধ্যে অনেকজন ক্যাম্পাস ইতিমধ্যে ত্যাগ করেছেন। সাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন, ক্যাম্পাসের খুবই জনপ্রিয় মুখ। আমরা এই সাদির সঙ্গে সরাসরি আলোচনায় গেলাম। আপনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আসলে ডাকসু নিয়ে তো আসলে 1 বছরের একটা পদ, এটা নিয়ে কাজ করার তো বেশি সুযোগ নাই, এবং এটা তো আসলে রাষ্ট্রীয় কোনো পদ না, একটা ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধি হয়েছেন আপনি। তো এটা নিয়ে জাঁকজমকপূর্ণ এবং উচ্চবিলাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে, এরকম আপনি বলেছেন। আমরাও আসলে তা দেখতে পাচ্ছি। অনেকে বলছেন যে টাকা পয়সাও ছড়ানো হচ্ছে। আপনি কি মনে করেন আসলে ছড়ানো হচ্ছে কি না, বা আসলে এই ছাত্র প্রতিনিধির এই পদ নিয়ে এরকম উচ্চবিলাসী বা জাঁকজমকপূর্ণ ঘটনা কেন ঘটছে? দেখেন, কারা টাকা ছড়াচ্ছে? যাদের রাজনৈতিক লেজ আছে, যারা লেজুর ভিত্তিক রাজনীতি করছে, তারা টাকা ছড়াচ্ছে। কারণ যারা হচ্ছে যদি ডাকসুতে জিততে পারে, তারা বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার দলের পক্ষে রায় দিয়েছে, আপনারা আমার দলের পক্ষে থাকুন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আমাকে রায় দিয়েছে, আমরা বাংলা খারাপ হলে কি আমাদের রায় দিত? সেই জন্য তারা আমাদের শিক্ষার্থীর ম্যান্ডেটকে বিক্রি করার জন্য তারা টাকা পয়সা খরচ করছে। আর যারা টাকা পয়সা খরচ করছে, যারা শিক্ষার্থীদের খাইয়ে বুট কিনতে চায়, তারা আসলে শিক্ষার্থীদেরকে আন্ডারমাইন করছে। এবং ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা কখনো বিক্রি হয় নাই, কখনো বিক্রি হবে না। সে জায়গায় যারা করছে তারা আসলে ওই হীন চিন্তা থেকে করছে। ধরেন গ্রামের বুটে কাউকে আমি 500 টাকা দিলাম, সে হয়তো আমাকে বুট দিয়ে আসলো। তারা হয়তো ঢাকা বিশ্বের শিক্ষার্থীকে একটা গ্রামের একজন সহজ সরল মানুষকে বুঝিয়ে টাকা দিয়ে কনভিন্স করার যে একটা চিন্তা ভাবনা থাকে মানুষজন, ওই রকম চিন্তা থেকে কিন্তু করেছে। আর এখন বাংলাদেশের গ্রামেও আপনি টাকা দিয়ে বুট কিনতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষজন এখন অনেক সচেতন হয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটছে, এটাকে তারা হচ্ছে ঘটাচ্ছে, কারণ তারা এখনো অনেক অতীতে পড়ে আছে। তারা আসলে বাস্তবতা বুঝছে না, তারা সুন্দর ভবিষ্যৎ দেখছে না, এবং তারা তাদের নিজেদের যে কোয়ালিটি আছে তারা সেই কোয়ালিটিও বুঝতে পারতেছে না। তারা মনে করছে যে তারা তাদের যোগ্যতা পাস করতে পারবে না, সেই কারণে তারা ইনভেস্ট করছে শিক্ষার্থীদের পিছনে, যে টাকা দিয়ে মনে হয় বুট কিনতে পারবো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ইম্পসিবল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকাই বিক্রি হবে না, একবেলা খাইয়েও বিক্রি হবে না। কিছু ইস্যুতে ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি, মানে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নানান কথাবার্তা তো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং তাদের প্রোগ্রাম ও কর্মসূচিও দেখা যাচ্ছে। আপনি কি এই দুইটা দলের মধ্যে, সংগঠনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের দিন সংঘাতের আশঙ্কা করছেন কিনা? আপনারা যেটা সংঘাত দেখছেন, আমি সেখানে তাদের মধ্যে কি বন্ধন দেখছি। তারা গোপনে গোপনে তারা হচ্ছে দুইজনকে ভাগাভাগি করার, অন্যান্য সংগঠনের সাথে ভাগাভাগি করার তার একটা পায় তারা করছে। হ্যাঁ, তো রাজনৈতিক সংগঠনগুলো তারা চায় এই ক্যাম্পাসকে তাদের অধীনে রাখা, রাজনৈতিক ছাত্র সংগঠন যে কেউ হোক তাদের অধীনে রাখা। আর তারা সবাই মিলে এখন আমাদের বিরুদ্ধে যেটা করছে, যে স্বতন্ত্র কেউ যদি উঠে আসে তাহলে তাদের ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, এবং তারা ক্যাম্পাসে রাজনীতি করতে পারবেন, তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত হবে। এবং ক্যাম্পাস থেকে যদি তারা বিতাড়িত হয়, তারা কিন্তু রাজনীতি থেকে বিতাড়িত হবে। আপনি দেখেন, যেদিন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে, তার কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো সেই সংখ্যা থেকে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ধরে রাখার জন্য যে কোনো ধরনের চুক্তি, যে কোনো ধরনের বন্ধন, যে কোনো ধরনের যা যা করার তারা কিন্তু তা করবে, এবং তা করছেও। আমরা সেটা বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি। পরে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটাই বাস্তবতা না, ভেতরে ভেতরে তাদের মধ্যে আঘাত চলছে, একটা বন্ধন আছে, ভালো, তাদের মধ্যে একটা ভাগাভাগি, একটা হিসাব আছে। মানে ডাকসুর পদও ভাগাভাগি হতে পারে। হ্যাঁ, তারা সেটি কনভিন্স করছে একে অপরকে। আমার 3000 বুট আছে, আপনার 4000 বুট আছে, তো দুজনের বুট মিল হলে আমরা 7000 বুট পাচ্ছি, আর 1-2000 সুইং বুট পেলে আমরা নির্বাচিত হতে পারছি। এই ধরনের ভোটাভুটি তারা করার চেষ্টা করছে, কিন্তু আমরা
যদি জানতে পারি যে তারা করছে, আমরা এগুলো বলে দিব এবং শিক্ষার্থীরা তাদের মানে বিপক্ষে রায় এটা দিবে। আপনার মানে অনুমান? অনুমান না, আমি এটি বাস্তবতাই দেখেছি। আপনি ওই যে সাক্ষাৎকারের কথা আমি উল্লেখ করেছি, ওই সাক্ষাৎকারে আপনি আরেকটা খুবই ভালো তথ্য দিয়েছিলেন যে গত ডাকসুতেও যারা নির্বাচিত হয়েছে আমরা দেখলাম ছাত্র এই ছাত্র অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছেন, গোলাম রাব্বানী ছাত্রলীগ থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন। এরপর আপনি বলেছেন তারা আসলে নির্বাচিত হওয়ার পরও আসলে সবার কাছে যাননি, শিক্ষার্থীদের কাছে যাননি, তাদের রাজনৈতিক ইন্টেনশন নিয়ে তারা ব্যস্ত ছিলেন। দলের ছাত্র সংগঠনের কেউ এবার শীর্ষ পদে এলে একই কাজ করবেন কিনা আপনি মনে করেন কিনা? এক্ষেত্রে নির্দলীয় বা আপনাদের মতো স্বতন্ত্র যারা আছেন, যাদের দলীয় পরিচয় নেই, তারা নির্বাচিত হইলে কি শিক্ষার্থীদের জন্য একটু সুবিধাজনক হয় কিনা? আমরা নির্বাচিত হওয়া মানে আপনাকে বলেছি যে আমরা নির্বাচিত হলে বিজয়ী হবে শিক্ষার্থীরা, আর রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে তারা নির্বাচিত হলে তারা ব্যক্তিগতভাবে বিজয়ী মানে লাভবান হবে, তারা ব্যক্তিগত তাদের ব্যাপারে তাদের হচ্ছে তাদের সাংগঠনিক তাদের দল লাভবান হবে। এবং আপনি যারা দেখেছেন যে নূর ভাই গত ডাকসুতে হচ্ছে উনি আপনার কাজ করতে পারেনি কিংবা হচ্ছে কাজ করার সুযোগ হয়নি, সেটিকে আমি নূর ভাইকে দোষ দিচ্ছি না। তবে রাব্বানী ভাই যখন হচ্ছে ডাকসু দিয়েছিলেন এবং ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, তিনি কিন্তু তখন ছাত্রলীগের পোস্টটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। যখন ওনার ছাত্রলীগের পদ চলে গেছে উনি কিন্তু জিএসকে ব্যবহার করতে চাইছিল, কিন্তু উনি কিন্তু কাজ করতে চায়নি। আপনি দেখেন ডাকসুতে কয়টা সদস্য, কয়টা মেম্বার, কয়টা সম্পর্কে কাজ করেছে, কি পরিবর্তন করেছে। তারা কাজ করেছে বছর ব্যাপী, কিন্তু তারা মানুষকে প্রাণ দিয়েছে, কিন্তু তারা বাঁধ নির্মাণ করতে পারেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দরকার বাঁধ নির্মাণ করা, আমাদের প্রাণ দেওয়া আমাদের কাজ না। এবারও যদি ধরেন আমি হাইপোথেটিক্যালি ধরলাম উমামা ফাতেমা ভিপি হইলেন, আমি আপনাকে জিএস নির্বাচিত ধরলাম না আমাদের বন্ধনের খাতিরে, মানে আমি নির্বাচনের রেজাল্ট কি আমরা জানি না, ধরেন জিএস হইল SM ফরহাদ। এই যে আবারও আমরা ওই যে 2019 সনে যেটা ঘটেছে, দুই পার্টি থেকে দুইজন বা দুই মেরুর দুইজন এই শীর্ষ দুইটা পদে আসছে, এতে কি কোনো দ্বন্দ্ব তৈরি হবে কিনা বা কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হবে কিনা? অবশ্যই দ্বন্দ্ব তৈরি হবে, কারণ এক একজন এক এক ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাবে। ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, অন্য যে কেউ মানে ডাকসুতে আসা মানে সে তার দলে রিপ্রেজেন্ট করবে, সে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবে না। আমরা ডাকসুতে আসলে আমরা শিক্ষার্থীদেরকে রিপ্রেজেন্ট করবো, এবং এটা ফাইনাল। কারণ আপনি আমার হিস্ট্রি দেখেন, আমি যখন হচ্ছে হল সমিতি ছিলাম, আমি হলের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেছি। আমি যখন সাংগঠনিক সভাপতি হয়েছিলাম, সাংগঠনিক সমিতি প্রতিনিধিত্ব করেছি। আমি যখন ডাকসুতে আসবো, যদি নির্বাচিত হতে পারি, আমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবো। আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলাসী নেই। আমার যদি উচ্চাবিলাসী থাকতো, আমি একটা ভালো জব ছেড়ে বিদেশে যাওয়ার সুযোগ ছেড়ে কিন্তু আমি আসতাম না। আমি এখানে আসছি আমার একটা শিক্ষার্থীদের নিয়ে কাজ করার যে একটা জায়গা ছিল বা সুযোগ হয়েছিল, সেটি আমার মনের আশা মতো আমি পূরণ করতে পারিনি। তো এবার যদি নির্বাচিত হয়, আমি সেই কাজটি করবো ইনশাল্লাহ। আমার সেই প্রত্যাশার জায়গাটা আমি পূরণ করব, এবং আমার নিজের একটা সন্তোষের জায়গা আছে, আমার নিজের একটা আত্মতৃপ্তির জায়গা আছে। আমি মূলত ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাজ করে আমার সেই অপূর্ণতাটাকে আমি কাটিয়ে তুলতে চাই। ইতিমধ্যেই একটা রিটের ঘটনা তো ঘটেছে, ছাত্র শিবিরের যে প্যানেল জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থীতা নিয়ে আরেকজন প্রার্থী একটা রিট করেছে। সেই রিটের নিয়ে তো একটা তুলকালাম কাণ্ড আমরা দেখলাম। পরবর্তীতে নির্বাচন 9 তারিখে হচ্ছে, আমরা এটা জানি। এরপর আমরা দেখলাম প্রার্থিতা বাতিল হওয়া আরেকজন শিক্ষার্থী জুলিয়াস সিজার, তিনি একটা রিট করেছে। আমরা এখনো এটার কোনো শুনানির কোনো আদেশ পাইনি। ধরেন আবারও একই ধরনের একটা আদেশ আসলো, আপনারা আসলে কি করবেন? কোন সুযোগ নেই আদেশ আসার, কারণ আপনি জানেন যে হাইকোর্ট আজকে থেকে একটি মনে হয় ছুটিতে গেছে। আর হাইকোর্ট এটিকে আসলে হাইকোর্ট জানে যে আপনি রিট করছেন বা এটা হাইকোর্টের বিষয়, বাট আমার মনে হয় না যে 9 তারিখে নির্বাচন কেউ পিছাতে পারবে। কারণ হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে। সে রায় আমি মনে করছি যে বলবৎ থাকবে, এবং 9 তারিখে নির্বাচন 9 তারিখেই হবে। সেখানে কেউ কোনো চক্রান্ত করে, কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে এটাকে বানচাল করতে পারবে না। যদি আপনি গতবার হল সংসদ নির্বাচন করেছেন, এবার আপনি আরো বড় পদে লড়ছেন, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর দ্বিতীয় সর্বোচ্চ পদ। এই পদে আপনি আসলে আপনার নিজের সম্ভাবনাটা কেমন দেখছেন, বা ভোটের এই যে এতদিন চলাফেরা করেছেন, কি বুঝলেন? আমরা আমাদের ক্যাম্পাসে যে বিষয়টি আছে, যে আমাদের শিক্ষার্থীরা আওয়ামী লীগ আমল সহ এর আগের যে সরকারগুলো ছিল তাদের যে অভিজ্ঞতা ছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চরিত্র কিন্তু খুব চেহারা কিন্তু খুব ভালো ছিল না। হলগুলোতে নির্যাতন, সন্ত্রাস,
হয়রানি, নিপীড়ন, এরকম নানা ঘটনা ক্যাম্পাসে করছে। ক্যাম্পাসে লাশ পড়েছে, শিক্ষার্থীরা গণরুমে টেস্ট রুমে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, নির্যাতনের শিকার হয়ে তারা ক্যাম্পাস ছেড়েছে, অনেকে দেশ ছাড়তে হয়েছে, এরকম নানা ঘটনা ঘটেছে। তো এখন যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেতে চাই, যে আমরা অতীতে ফিরে যেতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি আর অতীতে ফিরে যেতে চাই না। আমি আমার সুন্দর ভবিষ্যতের দিকে ফিরে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা তাদের সুন্দর ভবিষ্যতের দিকে ফিরে যেতে চায়, তো সে জায়গায় তারা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের যে ইশতেহার, যে নেতাদের যে বক্তব্য, তারা তাদেরকে সেটি বিশ্বাস করছে না। কারণ এর আগে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ এত মুখরোচক বক্তব্য দিয়েছে, এত মুখরোচক ইশতেহার দিয়েছিল, তারা নির্বাচনের পরে নির্বাচিত হয়ে কিন্তু কোনো কাজই করতে পারেনি। মাঠের সম্ভাবনা নিয়ে যদি আমি বলি যে মাঠে আমি ব্যক্তিগতভাবে জায়গা থেকে, যেহেতু আমার হচ্ছে পলিটিক্যাল লোকজন নেই, আমার নেতা কর্মী নেই, স্বতন্ত্র একজন প্রার্থী, সে জায়গায় আমার অনেক বন্ধু, ছোট ভাই, ছোট বোনরা কাজ করছে স্বেচ্ছায়। অনেকের সাথে আমার আগে পরিচয় ছিল না, তারা কাজ করছে হলে, তারা তারা চাচ্ছে যে সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ হোক। সে জায়গা থেকে তারা প্রতিদিনই রুমে রুমে যাচ্ছে, মেয়েদের সাথে কথা বলছে, ছেলেদের সাথে কথা বলছে, একটা ইন্টারেকশন হচ্ছে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়, আমি ইনশাল্লাহ বের হয়ে আসবো। এবং আমি বের হয়ে আসলে, আমি নির্বাচিত হলে বিজয়ী হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো সে জায়গা থেকে আমি খুবই আত্মবিশ্বাসী যে আমাদের শিক্ষার্থীরা তারা তাদের পক্ষে রায় দিবে। কারণ তারা এর আগেও রায় দিয়েছে যাদের পক্ষে, বা তাদের ভোটটাকে যারা ম্যানিপুলেট করেছে বা বিভিন্নভাবে বিজয়ী হয়েছে, তারা কিন্তু তাদের হয়ে কাজ করেনি। আমি অতীতে যেরকম নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু আমার হলের শিক্ষার্থীদের জন্যই কাজ করেছি, এবং আমি অন্য কোনো পপুলারিটি কিংবা রাজনৈতিক দলে যাওয়ার সুযোগ ছিল, অনেকে পেট নিয়ে বসেছিল আমাকে পদ দিবে, আমি কিন্তু সেখানে যাইনি। এখন পর্যন্ত অনেক যাওয়ার সুযোগ ছিল, আমি যাইনি। এবং এই ডাকসু নির্বাচনে আমাকে অনেক প্যানেল বলেছিল যে আপনার যে পদ ইচ্ছা আপনি সেখানে নির্বাচন করতে পারেন, আমি কিন্তু সেখানেও যাইনি। আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি, এবং নির্বাচিত হওয়ার পরে আমি ক্যাম্পাসে থাকবো। আমি আপাতত জাতীয় রাজনীতি কিংবা অন্য কোনো ধরনের উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ভাবছি না, আমি ক্যাম্পাস নিয়ে ভাবছি। আপনি সহ 19 জন জিএস প্রার্থী, আপনাকে বাদ দিলে 18 জন। এই 18 জনের মধ্যে আমি আপনাকে বিজয়ী হিসেবে দেখতেছি। তারপরে আমি আপনাকে বাদ ধরলাম, আপনি প্রার্থী হননি। বাকি যে 18 জন রয়েছে, এর মধ্যে কাদের সম্ভাবনা আপনি সবচেয়ে বেশি দেখছেন? আমি এখানে সম্ভাবনা বলতে অনেকেই কাজ করছে। আপনার ফরহাদ কাজ করছে শিবিরের প্যানেল থেকে, ছাত্রদলের প্যানেল থেকে হামিম কাজ করছে, কিংবা মেঘদা কাজ করছে, হ্যাঁ, বা অনেকেই কাজ করছে। কিন্তু আমি আসলে সম্ভাবনা বলতে আমি আপনাকে যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা তারা তাদের রায় দিবে দলীয়করণের বিরুদ্ধে। তারা রাজনৈতিক যে স্বার্থ উদ্ধার, মানে শিক্ষার্থীদের ম্যান্ডেট বিক্রি করে যে ক্ষমতায় যাওয়ার যাদের ইচ্ছা, ইন্টেনশন আছে, রাজনীতি করার ইন্টেনশন আছে, তাদের বিপক্ষে রায় দিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা হচ্ছে দলীয় ছাত্র সংগঠনের বাইরে যারা নির্বাচন করছেন, তাদের থেকে কেউ একজন আসবে? অবশ্যই। তার মানে কি তাহলে আপনি, তারপরে আরো যারা যারা আছেন, মাইন সরকার বা আশিক বা এরকম কেউ একজন? তারা তো কারো না কারো লেজ আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি স্পেসিফিক্যালি 3 জনের নাম বলতে পারবেন কি? না, আমি এই নামটা বলছি না। আচ্ছা, আপনার প্যানেলেরই, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলেরই ভিপি প্রার্থী হচ্ছেন উমামা ফাতেমা। মানে হচ্ছেন বলতে হয়েছেন আর কি। উমামা ফাতেমা ক্যাম্পাসের জনপ্রিয় একটা মুখ। তারপরে গত আন্দোলনে 2024-এর আন্দোলনেও তার ভূমিকাটা আমরা দেখেছি। উমামা ফাতেমা ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র ছিল। আপনি তার কেমন সম্ভাবনা দেখছেন? তার ভোটের মাঠে তার শক্তির জায়গাটা কি, একদম যদি স্পেসিফিকলি বলতেন। আমি ভোটের মাঠে এবং ক্যাম্পাসে উমামা ফাতেমাকে আমার ছোট বোন হিসেবে একটি আপনার আপসহীন নেতৃত্ব হিসেবে দেখেছি, একজন নির্লোভ নেতৃত্ব হিসেবে তাকে আমি দেখেছি। সে ক্যাম্পাসে খুবই অমায়িক এবং খুবই সহজ সরলভাবে সে চলাফেরা করে। তার খুবই উচ্চাকাঙ্ক্ষা, তার একদমই উচ্চাকাঙ্ক্ষা নেই, এবং সে হচ্ছে প্রার্থীদের কাছে ডোর টু ডোর এবং আড্ডা দিয়ে কিন্তু সে ক্যাম্পেইনগুলো করছে। তার সাথে দেখা যায় যে সে ক্যাম্পাসে কোথাও যাচ্ছে, কিন্তু মেয়েদের সাথে খুবই কথা বলছে, ছেলেদের সাথে কথা বলছে, তার স্বপ্নের কথা বলছে। তো সে জায়গা থেকে উমাম্মা ফাতেমা মেয়েদের হলের পাশাপাশি ছেলেদের হল থেকে বড় ধরনের একটি বিজয়, একটি রায় উমাম্মা ফাতেমার পক্ষে পাবে। এবং আমি আশা করছি যে আমাদের প্যানেল থেকে যদি কেউ পার হয়, সেখানে উমাম্মা ফাতেমা অবশ্যই ভালো করবে, সেটি আমার এখন পর্যন্ত আশা আছে এবং আমি সেটি বিশ্বাস করি। শক্তির জায়গাটা যদি স্পেসিফিকলি, আমি একটা হিসাব দেখলাম যে হচ্ছে বিজ্ঞানের ভোট একটু বেশি, বিজ্ঞান শিক্ষার্থীদের, এবং উমামা ফাতেমা প্রাণ রসায়নের শিক্ষার্থী, এটা আমরা জানি।
সেই ক্ষেত্রে কি বিজ্ঞানের ভোটগুলো কি আপনাদের শুধু পক্ষে, আপনাদের প্যানেলের আমাদের পক্ষে আসার? পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভোটই আসবে। শুধু মানে হয়তো আমাদের কিছু স্ট্রং জোন, উইক জোন আছে, অবশ্যই। বাট আমাদের সকল শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিবে। এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ চাচ্ছে ভোটের, সেই পরিবেশটা তারা পেলে কিন্তু তারা তারা সেটা প্রয়োগ করার চেষ্টা করবে, এবং তারা যদি যথাযথ প্রয়োগ করতে পারে আমরা বিজয়ী হয়ে আসবো ইনশাল্লাহ। আপনি ভিপি পদে উমামা ছাড়া আর কার কার সম্ভাবনা ভালো দেখছেন? শিক্ষার্থীরা যাকে পছন্দ করবে এখানেও কি সম্ভাবনা আপনি দেখছি। আপনার ওই যে স্বতন্ত্র কেউ হয়ে আসবে এরকম ভাবছেন কি, যেমনটা জিএস এর ক্ষেত্রে বললেন? এখানে পলিটিক্যালদের সম্ভাবনা আছে, অনেকেই কাজ করে আসছে, সেক্ষেত্রে পলিটিক্যালদের আমি আসলে এড়াতে পারবো না। তাদের মধ্যে অনেক জনপ্রিয় প্রার্থী আছে, স্বতন্ত্রের মধ্যেও আছে, তো সে জায়গা থেকে আমি আসলে অপেক্ষা করতে হবে। আমি যদি আপনাকে চারটা নাম বলি, আপনি কি এটাকে ক্রোনোলজিক্যালি বলতে পারবেন? না, আমি সেটি বলবো না এখন। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আপনি যদি 2019 সালের নির্বাচনী ডাকসুর ইশতেহারগুলো দেখেন, ছাত্রলীগের ইশতেহার দেখলে মনে হবে যে একবারে ক্যাম্পাস একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। সেই সময় আপনি নুরুল হক নুরের যে ইশতেহার ছিল, মানে তাদের প্যানেলের, তারপরে ছাত্রলীগের যে ইশতেহার ছিল ক্যাম্পাসকে শতভাগ আবাসন করে ফেলবে, তারপরে এই যে আপনাদের পরিবহন নিয়ে যে সমস্যা, নারীদের ক্যাম্পাসে হচ্ছে সহাবস্থান ব্যবস্থা করার জন্য সব করবেন, এরকম আমরা দেখলাম আসলে কোনো কিছুই হয়নি। এবং আসলে কি এবার আমরা দেখলাম সব প্যানেলেরই মোটামুটি একটা কমন, যেহেতু অনেকগুলোই কমন ইশতেহার, এর মধ্যে অন্যতম যে হচ্ছে আবাসন শতভাগ। এটা কি আসলে ক্যাম্পাসে সম্ভব কিনা যে আবাসন শতভাগ? আপনাদেরও ইশতেহার 11 আমাদেরও শতভাগ আবাসনের যে কথা বলছি, কিন্তু আমরা সেখানে কিন্তু বলছি যে আমাদের প্যানেল, আমরা হচ্ছে যখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে, তাদেরকে যদি আবাসন ব্যবস্থা না করতে পারে তাদেরকে আবাসন বিক্রি দিতে হবে, তারা যেন বাইরে থেকে সেই সুবিধাটি পায়। কারণ আমাদের ক্যাম্পাসে সব শিক্ষার্থীরা আসে, অনেকেই দেখা যায় যে একদম প্রান্তিক লেভেল থেকে নানা সংগ্রাম করে আসছে। এই শিক্ষার্থীরা অনেক সময় স্কুলে বৃত্তি পেয়ে তারা হচ্ছে এখানে আসছে, তারা কলেজে বৃত্তি পেয়ে পার হয়ে আসছে। তো সে জায়গা থেকে দেখা যায় যে এই মেধাবী শিক্ষার্থীরা যখন ঢাকায় আসে তারা আসলে কোথাও পথ খুঁজে পায়নি। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে বলবো যে আমাদের দাবি যেটা, যে বিশ্ববিদ্যালয় তাদেরকে আবাসন ভিত্তিক বৃত্তি চালু করবে, যে ভিত্তিতে শিক্ষার্থীরা হলে না থাকলেও তারা বাইরে থেকে যেন তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। এরকম একটি প্রসেস আমাদের চালু হয়েছিল, কিন্তু এটাকে আমরা একদম পূর্ণাঙ্গভাবে চালু করবো। আমাদের অ্যালামনাই আছে, আমাদের বিভিন্ন ধরনের কোম্পানির কর্পোরেট প্রতিষ্ঠানের CSR ফান্ড আছে, আমরা সেসব বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসন তো সেগুলো আসলে আমাদের যে বাজেট, সেই বাজেট দিয়ে আসলে সেগুলো ম্যানেজ করা যায়নি। তো যার জন্য আমরা যেটা বলবো যে রাষ্ট্র তো আমাদেরকে দেখছে না, রাষ্ট্র তো আমাদেরকে ব্যবহার করছে ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে, কিন্তু আমরা আর ব্যবহৃত হব না। আমরা যেটা হতে চাই যে আমরা আমাদের ক্যাম্পাসকে আমাদের মতো করে গড়ে তুলবো। আমাদের অ্যালামনাইরা অনেক শক্তিশালী আছে, আমাদের তারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছে, তারা দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছে, তারা সেখান থেকে আপনারা একটা ফান্ড, আমরা তাদের যে একটা অনুদান সেটাও নিব। এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে CSR ফান্ড আছে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড আছে, আমরা সে ফান্ড থেকে ন্যূনতম 5% যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ রাখা হয়, সেটি নিয়ে আমরা কাজ করব। সাদি, আপনি আপনার এই আসলে ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি পার্সোনালি আপনার সঙ্গে সম্পর্কের জায়গা থেকে, সাংবাদিকতার বাইরে, আমি চাই আপনি জয়ী হয়ে আসেন, ডাকসুর জিএস হন। আমি আপনার প্রতি এই কামনাই করি। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো মনে রেখেছেন আমাকে। না, অবশ্যই, দোয়া করবেন। অবশ্যই, থ্যাংক ইউ।